এবার আরেকটা জিনিস যেটা ডেঞ্জারাস, ভবিষ্যতে যেটা হবে ভারতবর্ষে, আমাদের একটার পর একটা বড় বড় বিল্ডিং হচ্ছে, সেখানে পায়রা ভরে যাচ্ছে, একদম। আমরা চিল তাড়িয়ে দিচ্ছি, হুম, চিল পায়রাগুলোকে মারতো। হুম, পায়রার জন্য ভবিষ্যতে লাং ডিজিজ সব থেকে বেশি হবে এবং পায়রা মৃত্যুর একটা কারণ হবে। এটা কিন্তু আজ থেকে 10 বছর বাদে হবে। আমরা পায়রাকে আপন করি, চিলকে না। হুম, কিন্তু একটা ইকোসিস্টেম মেনটেন করতে গেলে আমরা চিল কিন্তু পায়রাকে মারি। হুম। বসন্ত এসে গিয়েছে, কিন্তু সবার কাছে কিন্তু এটা ঠিক বসন্ত নয়, অনেকের কাছে পৌষ মাস। কাদের কাছে বলুন তো? ভাইরাস ব্যাকটেরিয়াদের কাছে। এই সময়টায় এই যে সিজন চেঞ্জ হচ্ছে, ওদের কিন্তু বাড়ন্ত। প্রচুর পরিমাণে ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু আমাদের এই সময় আশেপাশের বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আর যার ফল কিন্তু আমাদের প্রচন্ড সর্দি, কাশি, ঘরে ঘরে জ্বর। আর এই জ্বর, সর্দি, কাশি থেকে নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখবেন সে বিষয়ে আমাদের পরামর্শ দেবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম বিশ্বাস। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, নমস্কার। আজকে যেটা বিষয়টা আমাদের আলোচনায় রয়েছে সেটা হচ্ছে এই সিজনাল চেঞ্জে সর্দি, কাশি এবং জ্বর। তো সর্দি, কাশি এবং জ্বর হলেই কি সেটা এই মুহূর্তে খুবই সিরিয়াস জায়গায় চলে যাচ্ছে? এইটা প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্দি কাশি হলে আমরা বিষয়টাকে সহজভাবে নেব না হুম, ভীষণ গুরুত্ব দেব? হুম, সব যে কোনো বিষয়েতে শারীরিক বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত, আমি এটা মনে করি। সেটা সর্দি কাশি হোক, সেটা সামান্য গ্যাস হোক, সেটা সামান্য বুকে ব্যথা হোক, সব কিছুতেই আমাদের বিষয়টা কিন্তু জানতে হবে কেন হচ্ছে। সর্দি কাশি হচ্ছে শরীরের একটা প্রতিক্রিয়া। আমাদের শরীরে অনাক্রমতা অর্থাৎ ইমিউনিটি, যখনই বহিরাগত কোনো পদার্থ শরীরের মধ্যে প্রবেশ করছে, সেইটাকে শরীর বার করার চেষ্টা করে। এখন কি দিয়ে বার করবে? কেশে, হুম, হেঁচে, হুম, যাতে বার হয়। সেই জন্য হুম, সিক্রেশনস তৈরি হয় শরীরে। হুম, শরীর তো এমনি বার করে দিতে পারবে না, হুম, শরীরের হাতে কোনো মেশিন নেই। হুম, তো মেশিনটা কি, অস্ত্রটা কি? এমনভাবে সিক্রেশনস শরীরে তৈরি হয় যাতে ওটা কাশি সর্দির মধ্যে বেরিয়ে যেতে পারে। এইটাই শরীরের প্রধান লক্ষ্য হয়। হুম, তো এটাই আমাদের অনাক্রমতা, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, হুম, ইমিউনিটি যেটা। হুম, তো এখন সর্দি কাশি হলেই যে ভাইরাল ইনফেকশন তা নয়, এটা কিন্তু একটা ভুল ধারণার মধ্যে আমরা থাকি। সর্দি কাশি যখন হয়, নাকে গলায় একটা প্রদাহ অর্থাৎ হুম, ইনফ্লামেশন যেটা হুম, আমরা বলি হুম, সেটা তৈরি হয়। হুম, এই যে প্রদাহটা হচ্ছে, আকাশে বাতাসে ভাইরাসে ভর্তি, একদম। তখন এরা আকৃষ্ট হয় ওই জায়গাগুলো যেতে। আর ভাইরাস সবসময় যখনই যেখানে কোনো লিভিং মিডিয়াতে বাঁচে, সেই হুম, সিক্রেশনস এর মধ্যে বাঁচে হুম, আর বংশবৃদ্ধি করে, হুম, তখন একটা ভাইরাল ইনফেকশনের উৎপত্তি হয়। এই যে সিজন চেঞ্জ যে কথাটা বলছেন, খুব গুরুত্বপূর্ণ। এই সময় আমরা খুব হালকা হয়ে যাই, হুম, আমরা সোয়েটার খুলে ফেলি, একদম, একদম। ঠান্ডা জলের দিকে একটু আকৃষ্ট হুম, হই, হুম, ঠান্ডা জলটা খেয়ে নিই মনে প্রাণে। হুম, ঠান্ডা জল খেলে আমরা এটা বুঝতে পারি না যে আমাদের গলাটায় আরাম দেয়, তার নিচে কি হচ্ছে, তার নিচে কতটা ক্ষতি হচ্ছে আমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। হুম, কারণ গলা অবধি সেন্সরি নার্ভ আছে যেটা সেন্সেশনটা বোঝায়, তার নিচে হচ্ছে অটোনমিক নার্ভ যারা সেন্সেশনটা দেয় না। হুম, সুতরাং আমরা বুঝতে পারছি না। তো ঘটনাচক্রে যখনই এরকম হচ্ছে, তারপর আমরা এসিটা, এখন তো এসি চালানোর একটা ব্যাপার হয়েছে, আবার একটা হুম, স্ট্যাটাস সিম্বল হয়েছে যে একটু হুম, এসিটা না থাকলে ভাল লাগে হুম, না। হুম, তো এসি যখনই ব্যাপারটা হচ্ছে আমরা চালিয়ে দিচ্ছি, হুম, এই এসিটা চলছে কিন্তু প্রায় 4 থেকে প্রায় ৩-৪ মাস বাদে। এসির মধ্যে নোংরা, হুম, পায়রা হুম, ঢুকছে, হুম, হুম, হাওয়াটাই তো সার্কুলেটেড হচ্ছে। এসির থেকেও কিন্তু ইনফেকশন আসতে পারে। এটা কিন্তু আমরা আচ্ছা, কখনো ভাবি না। অ্যালার্জিও আসতে পারে। অ্যালার্জি আছে। এখন আরেকটা জিনিস হচ্ছে, যখনই এই সিজন চেঞ্জ হবে আমরা দেখবেন লেকে চলে যাব। হুম, হুম, আমরা তো অকৃত্রিম উপায়ে হাসতে ভুলে গেছি। আমরা এখন কৃত্রিম উপায়ে হাসি। হা, এক্সাক্টলি, হা, 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 হা করে লেকে একদম। একটা কি হা, হা ক্লাব হয়। একজন আরেকজনকে জলকণাগুলো ছড়িয়ে দিচ্ছে। হুম, সেখান থেকে কিন্তু সংক্রমণ আসতে পারে। এক, এবার বাড়িতে এখন মানুষের সংখ্যা কম কিন্তু পোষ্যদের সংখ্যা বেশি। হুম, এটা তো অস্বীকার হুম, করার নেই, হুম, বিভিন্ন বাড়িতে। হুম, আমি পোষ্যকে খারাপ বলছি না। হুম, তো ঘটনাচক্রে কুকুর বা বেড়াল বা পাখি, তাদের লোমগুলো কিন্তু ভীষণ
মানুষকে অ্যালার্জির হুম মানে অ্যালার্জি, রাইনাইটিস বলুন, এই রাইনাইটিসের একটা কারণ। এটা আমরা অনেক সময় ভুলে যাই। এবার আরেকটা জিনিস যেটা ডেঞ্জারাস, ভবিষ্যতে যেটা হবে ভারতবর্ষে, আমাদের একটার পর একটা বড় বড় বিল্ডিং হচ্ছে, সেখানে পায়রা ভরে যাচ্ছে, একদম। আমরা চিল তাড়িয়ে দিচ্ছি, হুম চিল পায়রাগুলোকে মারতো। হুম পায়রার জন্য ভবিষ্যতে লাং ডিজিজ সব থেকে বেশি হবে এবং পায়রা মৃত্যুর একটা কারণ হবে। এটা কিন্তু আজ থেকে 10 বছর বাদে হবে। আমরা পায়রাকে আপন করি, চিলকে না। হুম কিন্তু একটা ইকোসিস্টেম মেনটেন করতে গেলে আমরা চিল কিন্তু পায়রাকে মারি, হুম সেটা কিন্তু আমরা সেই সুযোগটা দিচ্ছি না। তো এই যে বিভিন্ন কারণ, সিজন চেঞ্জের একটা যে ঠান্ডা গরমের ব্যাপার নয়, তার সাথে বহু কারণ থাকছে। আরেকটা হচ্ছে ফুলের রেণুগুলো কিন্তু এই সময় যায়, যেটা আমরা চোখে দেখতে পাই না, হুম সেটাও কিন্তু নাকে কানে ঢোকে, মুখে ঢোকে, তার থেকে অ্যালার্জির একটা বিষয় হয়। এরপরে আপনার কিন্তু এই সময় ইনফ্লুয়েঞ্জাও হতে পারে, নিউমোনিয়া হতে পারে, এগুলো পরের দিকে, কিন্তু হুম সামান্য কারণগুলো আমি আগে বললাম, হুম যেগুলোর থেকে আমরা বাঁচতে পারি। হুম তো এটার পর থেকে আমরা বাড়িতে ধুয়ো, বাসে আপনার পলিউশন মানে টেস্ট পাস করে গেছে, কালো ধোঁয়া বেরোচ্ছে, হুম কেউ দেখার নেই, পুলিশও দাঁড়িয়ে আছে, আমরাও দেখছি, আমরাও নিচ্ছি। এতগুলো কারণ কিন্তু আছে সিজন চেঞ্জের সময়, যে শরীরগুলো খারাপটা হুম হয়ে গেল হুম হঠাৎ, হুম সেটা কিন্তু এবার জ্বরটা হলে আমরা নিশ্চয়ই বিষয়টাকে গুরুত্বপূর্ণ বলবো। হুম জ্বর যদি না থাকে ঠিক আছে, সামান্য হলো ঠিক আছে, জ্বর যদি 3-4 দিন ধরে রয়েছে, তখন কিন্তু বিষয়টাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দরকার, এবং সেটা বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে হুম। একটু গুরুত্ব দেওয়া উচিত। এই যে বয়স্কদের একটু যারা 60 আপ হচ্ছেন তাদেরকে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন যেটা নিয়ে নিতে বলছে, এটা কতটা কার্যকরী? দেখুন, একটা কথা স্পষ্ট, অ্যাডাল্ট ভ্যাকসিন কিন্তু খালি এখন নিউমোনিয়া বা ওই নয়, হুম ইনফ্লুয়েঞ্জা নয়, অনেকগুলো ভ্যাকসিন আছে। মুশকিল হচ্ছে অ্যাডাল্ট ভ্যাকসিনের একটা প্রবলেম, হুম সেটা হচ্ছে বাচ্চাদের ভ্যাকসিন বেশিরভাগ ফ্রি হচ্ছে, হুম অ্যাডাল্ট ভ্যাকসিন ফ্রি নয়, প্রচুর খরচ হচ্ছে। এইটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। আপনি ইনফ্লুয়েঞ্জার কথা বলছেন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রত্যেক বছর নিতে হয়, হুম কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা স্ট্রাকচারালি প্রচুর চেঞ্জ হয় প্রত্যেক বছর। এটাকে জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট বলে আমরা মেডিকেল পরিভাষায়। প্রত্যেক বছর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রাকচার চেঞ্জ হয়, যেন ভ্যাকসিনটাও বদলাতে হয়। হুম ওই জন্য প্রত্যেক বছর আমরা দিই। নিউমোনিয়া ভ্যাকসিন 65-র ওপর একটা কিন্তু আলাদা গাইডলাইন তৈরি হয়েছে। আচ্ছা সেটা হচ্ছে দুটো টাইপের ভ্যাকসিন। সেটা আমি মানে কোম্পানির নাম তো এখানে বলা উচিত না। হুম দুটো হুম টাইপ অফ ভ্যাকসিন হুম একটা বছরের ব্যবধানে দিতে হয়। আচ্ছা এটা হলেই নিউমোনিয়া ভ্যাকসিন শেষ হয়ে যাচ্ছে। হুম কিন্তু বহু ভ্যাকসিন রয়েছে, সে চিকেন পক্সের ভ্যাকসিন বলুন, অ্যাডাল্টদের, কিন্তু অ্যাডাল্টদের ভ্যাকসিনটা বিনা পয়সায় হয় না বলে নিতে ভ্যাকসিনটার চান না কিন্তু অনেকেই। প্রাচুর্য নেই, প্রচুর ভ্যাকসিন পাওয়া যায় না, খরচও অনেক বেশি, ওই জন্য মানুষ একটু অনীহা। হুম তো যেরকম কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে কজন বুস্টার নিয়েছেন? নেই। তো এই হচ্ছে বিষয়গুলো দেখা দরকার। কিন্তু ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা একটু জোর দিই, কারণ এই দুটো হচ্ছে মারণ রোগ। হুম সেটা সোয়াইন ফ্লু শুনেছেন আপনি, হুম আবার নতুন একটা গল্প তৈরি হয়েছে H3N2, হুম যে এরকম একটা হুম 1.5 কোটি হুম 1.5 লক্ষ লোক মারা গেছে কোথায় একটা, ভুলভাল খবর, এগুলো নিয়ে এত গুরুত্ব আমি দিচ্ছি না। তো বিষয়টা হচ্ছে, কিন্তু নিউমোনিয়া খারাপ দিকে যেতে পারে, বয়স্কদের একটা মৃত্যুর কারণ হুম নিউমোনিয়া, হুম মানে মানুষকে ভোগাতে পারে, সেটাও একটা নিউমোনিয়া একটা অন্যতম কারণ। আর তার সাথে ইনফ্লুয়েঞ্জা কিন্তু মানুষকে কিন্তু খারাপ দিকে নিয়ে যেতে পারে, শরীরটা জটিল থেকে জটিলতর হতে পারে, সেটা বড়। তো নিউমোনিয়া হচ্ছে, মানে নিউমোনিয়ার দিকে গ্রো করেছে জ্বরটা, সেটা আমরা কি করে বুঝতে পারবো? এখন জ্বর প্রথমে হলো, নিউমোনিয়া যদি বুঝতে হয়, তাহলে কিন্তু আমাদের এক্স-রে একটা করতে হবে, হুম প্যাচ। হুম সেখানে আমরা স্টেথোস্কোপ দিয়ে একটা আওয়াজ পাই, অনেক সময় পাই, বেশিরভাগই পাই, কিন্তু এখন স্টেথোর ব্যবহারটা তো অনেকে কমে যাচ্ছে। তো সেখানে এক্স-রেটা করলে একটা প্যাচ দেখা যাবে, হুম হুম ঠিক আছে? সেই প্যাচটা একটা হোয়াইট শ্যাডো, এটা নিউমোনিয়া হয়েছে কিনা সেটা বোঝা যাবে।
সাধারণত স্ট্রেপ্টোকক্কাস কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়াটা আমরা দেখি। ফাঙ্গাল নিউমোনিয়া হতে পারে, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে, ভাইরাল নিউমোনিয়া হতে পারে, অনেক নিউমোনিয়া হতে পারে। কিন্তু ব্যাকটেরিয়াল নিউমোনিয়াটা কমন। তখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা আছে। ভাইরাল বা ফাঙ্গাল হলে দরকার নেই। এবার হুম। ভাইরাল আপনি কি করে বুঝবেন? হুম। এখন দেখুন সবটাই কিন্তু পরীক্ষা নির্ভরশীল হয়ে যাচ্ছি আমরা। এটাতে টেকনোলজি এসছে, হুম। জানতে হবে। এখন রেসপিরেটরি প্যানেল একটা টেস্ট হয়। আমরা যে জলকণা শরীরে প্রবেশ করেছে, আমরা লালারসটা পরীক্ষা করি, করে আমরা এটা জানতে পারি। কিন্তু একটাই মুশকিল হয়ে যায়, চেম্বারে যারা ক্লিনিকে আমরা যারা প্র্যাকটিস করছি বা তাদের কাছে মানুষটাকে কত তাড়াতাড়ি আমি সারাবো। আমি যদি ৫০০ টাকার ওষুধ দিয়ে একটা সারিয়ে দিতে পারি, আমি কেন ১০,০০০ ১৫,০০০ টাকার টেস্ট করব? ওই জায়গায় আমরা একটু পিছিয়ে পড়ছি। যে টেস্টগুলো হচ্ছে হুম। তার খরচ কখনো ৮,০০০, ৯,০০০, ১০,০০০। কেন আমরা এই জায়গাতেই আমাদের ডাক্তারদের সাথে একটা সমস্যা হচ্ছে। যে আমরা ৫০০ টাকার ওষুধ দিয়ে আমি যাকে ১০,০০০ টাকার টেস্ট করাচ্ছি। কিন্তু এখন যদি আপনি বলেন আমাদের জানতে হবে, তাহলে জানতে হবে। সেরকম কোনো গাইডলাইনস যদি করতে হয় তাহলে সরকারকে করতে হবে। সরকারকে সেখানে খরচটা কমিয়ে দিয়ে করাতে হবে। যে এখান থেকে এই পরীক্ষা লাভ। বাস্তব একটা, চিকিৎসা বিদ্যা একটা। চিকিৎসা বিদ্যাটা সবসময় কিন্তু বই পড়ে হয় না। বইয়ে একটা বিষয় লেখা থাকে, কিন্তু মানুষের অভিজ্ঞতা, মানুষের একটা সিদ্ধান্ত এবং ওই সময়কার সিদ্ধান্তটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ। এই জন্য নিউমোনিয়া বিষয়টা কিন্তু সিরিয়াস হতে হবে। হুম। বয়স্কদের ক্ষেত্রে হুম। অ্যাবভ 65 ডেফিনেটলি সিরিয়াস বিষয়। কারণ আমাদের অনাক্রমতা যেটা ইমিউনিটি কমে যায়। তার সাথে যাদের লিভার ডিজিজ আছে, কিডনি ডিজিজ আছে, ক্যান্সার, কেমোথেরাপি যাদের চলছে, যাদের স্টেরয়েড চলছে, ডায়াবেটিস আছে, তাদের কিন্তু এমনি ইমিউনিটি কম। সেটা কোভিডের সময় দেখবেন সাইটোকাইন স্টর্ম বলে একটা হুম। স্টর্ম হুম। হয়েছিল। হুম। মানে তখন সবাই ডাক্তার ছিলাম আমরা। এটা অস্বীকার করার নেই। খুশি, কারণ কোভিড একটাই কারণ। সে ভয়টা ছিল হচ্ছে কোভিডে মৃত্যু হতে পারে। যতক্ষণ না মানুষের মধ্যে মৃত্যু ভয় আছে, ততক্ষণ মানুষ কিন্তু বিষয়টাকে খুব সহজভাবে নেয়। মৃত্যু ভয় এসে গেলেই তখন কিন্তু দেখবেন সিরিয়াস তখন হয়ে যাচ্ছে। সিরিয়াস হয়ে যাবে এবং কোভিডের সময় মাস্ক পরে থাকে হুম। সবাই। হুম। ছিল। হুম। কিন্তু তা বলে কি কোভিডের সময় সবাই মাস্ক পরেছিল? হয়নি। আবার বিভিন্ন গ্রামের দিকে আমরা মারাদোনা, পেলে সব বড় বড় প্লেয়ারদের খেলতে দেখেছি ফুটবল, হুম। যারা উঠতি। তো 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 ছোট 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 মেসিদেরও দেখেছি। তো কিন্তু মুশকিল হচ্ছে আমাদের মধ্যে একটা বিষয়, আমাদের কিন্তু নিজেদের উইজডমটা গেইন করতে হবে যে হেলথ কিন্তু একটা ইম্পর্টেন্ট। ফিজিক্যাল হেলথও ইম্পর্টেন্ট, যেরকম মেন্টাল হেলথও ইম্পর্টেন্ট। মেন্টাল হেলথ নিয়ে তো আমরা খুব বিচ্ছিরিভাবে পাগল পাগল কথাটা বলি, সেটা ভীষণ ডেরোগেটেড টার্ম, বাজে টার্ম। তো মেন্টাল হেলথটাও একটা বিষয়। কিন্তু এখানে যখন ফিজিক্যাল হেলথ আমরা বলছি, ফিজিক্যাল হেলথের ব্যাপারে আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যেরকম ডাক্তাররা আমরা বলতে পারি, কিন্তু যে মানুষটাকে গ্রহণ করতে হবে, হুম। অগ্রাধিকার দিতে হবে যে স্বাস্থ্য একটা বিষয় যেটা নিয়ে আমাকে কিন্তু সহজভাবে নেব না। ডায়াবেটিস আপনি দেখবেন জিম আছে, হুম। জিমে প্রচন্ড ছোটাছুটি করলো, ঘেমে গেল, তারপরে দেখবেন পাশের দোকানটা থেকে চিপস আর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে ওপরে উঠছে। হুম। এটা হামেশাই দেখা যায়। হুম। এটা এটা বলে লাভ নেই। তো আমাদেরকে এই উইজডমটা গেইন করতে হবে। আমরা অ্যালকোহলের কোনো বেনিফিট নেই, এটা তো আমরা বারবার বলছি। বারবার এটা রয়্যাল কলেজের যত গাইডলাইন্স আছে বলছি। কিন্তু আপনি দেখবেন লিকার শপের সামনে ভারতবর্ষের সবথেকে যদি কোনো ডিসিপ্লিন লাইন থাকে, লিকার হ্যাঁ, শপের সামনে লিকার হয়। শপে। আর এর থেকে বেশি কিন্তু ডিসিপ্লিন আর কোথাও লাইন হয় না। ঠিক আছে? ঠিক। দেখবেন এটা কিন্তু একদমই তাই। ঘটনা। তো এইগুলো আমাদেরকে জানতে হবে যে খারাপটা ভালোটা। তো এইটাই হচ্ছে বিষয়। এই সময়টাতে কি করে নিজেকে আমরা প্রোটেক্ট করে রাখবো যাতে এই রোগগুলো আমাদের না হয়, মানে আমাদের তরফ থেকে যে চেষ্টাটা আমরা কি কি করতে পারি? মাস্কটা আবার দরকার হয়। মাস্কটা। যখনই ভিড়ভাড়ের মধ্যে আছি আমাদের মাস্কটা দরকার হয়। হুম। ঠিক আছে? হুম। তো এটা একটা উপায়। আরেকটা হচ্ছে ১ম এ যে আলোচনাগুলো করলাম, হুম। যে গার্ডেনিং করতে যাচ্ছেন মাস্কটা পরে যান। হুম। কুকুর বেড়াল সামলাচ্ছেন মাস্কটা পরে যান। অসুবিধে নেই। তো তার সাথে ভ্যাকসিনেশন এর কথাগুলো বললাম। হুম। তার সাথে হচ্ছে দুমাদ্দুম এসি আপনি করে দিচ্ছেন। হুম। হঠাৎ গিয়ে জামাকাপড় এই যখনই সিজন চেঞ্জ হচ্ছে আপনি সোয়েটারটাকে খুলে ফেলছেন। এসির সামনে দাঁড়িয়ে যাচ্ছেন। একটু ঘামছেন গিয়ে, এই যে ঘামছেন যখন ঘামটা পরিষ্কার করে নিন।
ঘামছেন যখন, আমরা ওয়ার্ম ব্লাডেড, আমাদের শরীরের টেম্পারেচারটা নিয়ন্ত্রিত হয়। শরীরের যখনই তাপমাত্রা তারতম্য হবে, চেঞ্জ হবে, তখনই কিন্তু সর্দি কাশি লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইগুলো যদি আমরা মানতে পারি, আর জ্বর হলে দেরি না করে ডাক্তারবাবুকে দেখান, সেটাও একটা বিষয় থাকে। তিনি আপনাকে ঠিক, আপনার গতি প্রকৃতি বুঝে আপনাকে ঠিক জায়গাটা হুম। বুঝিয়ে দেবে যে কি করতে হবে আগামী দিন। আর এই যে অ্যালার্জি, অ্যালার্জি থেকে অনেক সময় যে সর্দি কাশিগুলো হচ্ছে, যেটা হয়তো খুব বেশিক্ষণ স্টে করছে না, কিন্তু খুব ভোগাচ্ছে। এই অ্যালার্জিটা থেকেও আমরা কি মাস্কটা সবসময় পরে, মানে যেহেতু যাতে অ্যালার্জি না হয়, অনেকটা মাস্কটা কমিয়ে দেবে, অনেকটা কমিয়ে দেবে? জলকণাগুলো কমে যাবে, হুম, পুরোটা না করলেও কমে যাবে। এটা তো অস্বীকার করার নেই, হুম, এটা নিয়ে কিন্তু কোনো বিভ্রান্তি নেই এর মধ্যে। হুম, এবার অ্যান্টি অ্যালার্জিকের প্রশ্ন আসে, হুম, অনেকের লাগে। হুম, মুশকিলটা হচ্ছে এই যে সিজন চেঞ্জের সময় আপনি অ্যান্টি অ্যালার্জিক দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। অ্যান্টি অ্যালার্জিকের একটা সমস্যা হচ্ছে শুকিয়ে দেয়। যেই গরমটা পড়ছে অনেক সময় দেখবেন অ্যান্টি অ্যালার্জিক যারা নিচ্ছে তাদের একটা রক্ত পড়ছে নাক দিয়ে। এটা কিন্তু কোনো খারাপ ওই না, মানে এত শুকিয়ে গেছে নাকটা, হুম, তার একটু ছোটখাটো ইনজুরিতেই রক্তপাত হচ্ছে। তো অ্যান্টি অ্যালার্জিক কখন দিতে হবে, কতটা দিতে হবে, কিন্তু একটা কথা, মানুষ আজকাল ম্যাজিক চায়। এটা বলে লাভ নেই, সবাই শর্টকাট চায়। তো শর্টকাট করতে গেলে তখন ডাক্তাররা বাধ্য হচ্ছে অ্যান্টি অ্যালার্জিককে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। তখন দেখাও উচিত এক্স-রে করে তার সাইনাসের কোনো প্রবলেম আছে কিনা। হুম, আজকে ডিএনএস আছে কিনা, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, যে আমাদের এটা মাঝখানে থাকার কথা। হুম, দুটো নস্ট্রালস এর মাঝখানে। হুম, সেখানে অনেক সময় একটু ব্যাকা থাকে। হুম, তখন ভালো করে কিন্তু এটা ওই হয় না। মানে সিক্রেশনস গুলো ঠিকমতো বেরোয় না, একটা জায়গায় জমে যায়। তখন সেটা দেখার উচিত। তার সাথে বিভিন্ন অ্যালার্জিক ডিসঅর্ডার আছে যেগুলো, এটা যত কম বয়সে ডিটেক্টেড হবে তত ভালো। ইমিউনোথেরাপি সম্বন্ধে অনেকেই ক্লেম করছে, দাবি করেছে যে ইমিউনোথেরাপি খুব ভালো কাজ করে। হুম, একটা বয়সের পর কিন্তু ইমিউনোথেরাপি খুব ভালো কাজ করে না। এটা অনেকেরই হয়তো দাবি, কিন্তু আবার পাল্টা দাবিও আছে। যত কম বয়সে ইমিউনোথেরাপি নিশ্চয়ই কাজ করে। ইমিউনোথেরাপি তো মানে হচ্ছে একটা অ্যালার্জি আছে। হুম, চিংড়ি মাছে আমার অ্যালার্জি আছে। হুম, বিয়ে বাড়িতে দেখবেন সব থেকে বেশি লাইনটা মাংস আর চিংড়ি মাছের ওখানে পড়ে। ঠিক আছে? হুম, তো চিংড়ি মাছের, এই যে চিংড়ি মাছটা খেলে একজনের মৃত্যু হতে পারে, এত হুম, অ্যালার্জি হুম, হতে পারে। ফুলে যেতে পারে। মানুষ মারা যেতে পারে। অ্যালার্জি সামান্য হতে পারে, আবার যদি খুব খারাপ হয় সেটাতে মৃত্যু হতে পারে। যদি ছোটবেলার থেকে আমি সেনসিটাইজ করি তাকে, তখন সে শরীর নিয়ে নিচ্ছে। একটাই তো কারণ, শরীর এটাকে সহ্য করতে পারছে না। তাই জন্য শরীরে তীব্র প্রতিক্রিয়া শরীর জানাচ্ছে। হুম, এটাই হচ্ছে ঘটনা। তো আজকে সুতরাং এটা করা যায়, যদি অল্প বয়সে এটা করা যায়, বিভিন্ন অ্যালার্জির ক্ষেত্রে হয়। হুম, কিন্তু অ্যালার্জি টেস্টটা করে আমরা দেখি, অনেক সময় দেখা যায় যে আপনার ভাত আর কয়েকটা ডালে আপনি অ্যালার্জি নন, বাকি সব জায়গায় অ্যালার্জি। হুম, এটা একটা ফ্রাস্ট্রেটিং। আপনি কিছুই খেতে কিছুই পারবেন না। খেতে যা পারবে খেতে না। পারবেন তার মধ্যে একটা ভয়। হুম, তো না, মানুষকে বাঁচতে হবে। আমি যদি বলি ৩০ দিন আপনি বাইরে খাবেন না, হুম, হুম, আপনি বাইরের ফুচকাটা খাবেন না, তাহলে তো হ্যাঁ, রেস্টুরেন্টটা খাবেন না, তাহলে মানুষ বাঁচবে কি করে? সুখে খুশিতে দুঃখে মানুষকে বাঁচতে হবে। হুম, শরীরের ওপর নিয়ন্ত্রণও যেরকম ভালো, আবার কিছু সময় অন্যতা হতে হবে। তা না হলে আমরা বাঁচবো কি করে? আমরা যদি একদমই। নতুনত্ব না পাই, হুম, আমাদের ব্যাপারটা, জীবনটা একঘেয়ে করে তো লাভ নেই। কিন্তু সেখানে বাস্তববাদী হয়ে আমাকে তাকে কিভাবে বাঁচাতে হবে সেটা। আপনি সে অনেক ক্ষেত্রে আমাকে বলে একটু ইচ্ছে হচ্ছে। এখন দুটো ক্ষেত্রে আমরা চিংড়ি মাছটা মানা করি। সেটা হচ্ছে গাউট। আচ্ছা। গাউটে আমরা মাংসটা আর চিংড়ি মাছটা। আর কিন্তু গাউটে কোনো মানা কিছু নেই। হুম, রয়্যাল কলেজ পরিষ্কার বলে দিয়েছে প্লান্ট প্রোটিনের গাউট হয় না, হবেও না। তো সেখানে ডাল অনেক কিছু এইসবগুলো আমরা টমেটো-ফমেটো, একদম এগুলো ভুল কথা। হুম, মাংসটা, সি ফিশটা, আর আমরা প্রনটা। তো এইটার ঘটনা আমরা মানা করি। কিন্তু একই সাথে অ্যালার্জির কথা যেটা বারবার আমরা যে ফিরে আসছি যে জায়গাটা, এটা স আপনাকে কিছুটা রিলিফ দেবে এসব বিভিন্ন থেরাপি, পুরোটা নয়। হুম। সেরকম হলে ওষুধ দরকার পড়লে খাবেন। অনেক ক্ষেত্রে যাদের একটু চিন্তা থাকে তাদের আমি বলি অ্যান্টি অ্যালার্জিক খেয়ে যাও। যাতে কাজটা করে, কোনো বিভৎস কোনো রকম প্রতিক্রিয়া যাতে না হয়, তুমি হুম। ঠিকই থাকবে। আমরা যেটা শুনি যে ইমিউনিটি পাওয়ার, এটা যার যত বেশি, তার তত এই সর্দি কাশি, এই সিজনাল যে অসুখগুলো রয়েছে, এগুলো কম হয়। তো ইমিউনিটিটাকে ঠিক রাখতে গেলে কি কি খাবার আমাদের প্রয়োজন? ইমিউনিটি বাড়ানোর কোনো
ওষুধ নেই, একদম স্পষ্ট করে দিলাম আজকে, কিন্তু কোনো ওষুধ নেই যেটা আমার ইমিউন পাওয়ার বাড়াতে পারে। এটা আমার জন্মগত, আমি নিয়ে এসেছি আমার যতটুকু থাকার। এবার ইমিউন কমে যাওয়ার অনেক ওষুধ থাকে, তখন গ্লোবিউলিন দেওয়া যায়, খুব রেয়ার ওগুলো। আবার অনেক সময় বেশি এক্সেস হয়, তখন অন্যরকম ওষুধ আমরা দিই। কিন্তু একই সাথে একটা কথা বলি, বিভিন্নভাবে বিভিন্ন সময় টিভিতে দেখবেন, তো কোনো সময় বিভিন্ন চ্যানেলে এই ইমিউন বেড়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। তো টিএমটি আমরা দেখি না, তো কয়েকজন ক্রিকেটারদের বিরাট তাদের মাসল বেড়ে যাচ্ছে, ওগুলো ভুলভাল কথা, ওগুলো ভুল ইনফরমেশন ওগুলো। তো একটা কথা, পরিষ্কার কথাই, আমাদের যা খাদ্য আমাদের নেচার দিয়েছে, সেটা যদি আমরা ঠিক মতো খেতে পারি, তাতেই আমাদের ইমিউন পাওয়ার বাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই সিজন চেঞ্জের সময় তাহলে সুস্থ থাকার যদি আমাদের কিছু ছোট ছোট করে একটু টিপস দিয়ে দেন, খুব ভালো হয় তাহলে। একটাই হচ্ছে, গরম জামাটা হঠাৎ ছেড়ে দেবেন না, হুম গরমটা পড়তে দিন পুরো, হুম তারপর হুম ঠান্ডা জল এগুলো একদম অ্যাভয়েড নয়। করুন। আইসক্রিম অনেকে পছন্দ করে, সেটাও বলছি গলাটা ঠান্ডা করে, খুব একটা ভালো জিনিস নয়, এটা হুম বন্ধ করে রাখুন। বরফ জল অনেকেই ব্যবহার করে, বাইরের জল, কারণ এই সময় গ্যাস্ট্রোএন্টারাইটিস হতে পারে, আচ্ছা বাইরের অনেক সময় জল, এগুলো দরকার নেই। যে ফলগুলো কাটা বাইরে দেখছেন, হুম সেগুলো খাওয়ার দরকার নেই। হুম পরিষ্কার করা হাইজেনিক জায়গা থেকে জিনিসপত্র খান, এইটুকুই বলবো। আর খাদ্যের ব্যাপারে আপনার শোষণ যন্ত্র একই, পাল্টাবে না, সেটা বর্ষাকালেও যা, শীতকালেও তা, গ্রীষ্মকালেও তা। সুতরাং খাওয়ার ব্যাপারে নিয়ন্ত্রিত ভাবে খান। আর পোষ্য যে গার্ডেনিং হুম করার আগে মাস্কটা ব্যবহার করুন, সেটা কাজে দেবে। এইটুকুই বলবো, এটাতেই ভালো থাকবে সবাই। পালস টিভি তরফ থেকে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, অনেক কিছু তথ্য পেলাম আমরা নিশ্চয়ই। আজকে। তাহলে আপনারা শুনেই নিলেন যে এই সিজনে কিভাবে ভালো থাকবেন, এই সর্দি কাশি এগুলো থেকে একটু নিজেকে কি করে দূরে রাখতে পারবেন। আমরা ফিরে আসবো আরো একটা নতুন টপিক নিয়ে এর ঠিক পরের এপিসোডে। ততক্ষণ কিন্তু আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে। থ্যাংক ইউ সো মাচ।